গুন্ডাটাকে মেরে দিয়ে প্রমাণ লোপাট করে দিল জ্যাজ সান্যাল। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রীর সাথে রয়েছে কৌশিকী। কৌশিকী পুরোপুরি প্ল্যান করে ফেলেছে গুন্ডাটাকে মারার জন্য ঠিক কী করতে হবে। যেই গুন্ডাটা এনআইসিইউতে জগদ্ধাত্রীর মেয়েকে মারতে এসেছিল, সেই গুন্ডাটার সাথে অনেক লড়াই করেছে জগদ্ধাত্রী, কিন্তু সেই গুন্ডাটাকে মারতে পারেনি। গুন্ডাটা এখনও হসপিটালে ভর্তি রয়েছে। আর গুন্ডাটার জ্ঞান ফিরলেই কিন্তু সাধু বটব্যাল চলে আসবে সমস্ত সাক্ষাৎকার নিতে। আর সেই জন্যই কিছুতেই বাঁচতে দিতে চাইছে না গুন্ডাটাকে কৌশিকী আর জগদ্ধাত্রী। সেই হিসেবেই প্ল্যান করা হয়ে গেছে। কৌশিকী কথা বলতে থাকে মেনানের সাথে আর বলে, মেনান তুমি হসপিটালে পৌঁছে গেছো? মেনান তখন বলে, হ্যাঁ ম্যাডাম, আমি হসপিটালে চলে এসেছি। কৌশিকী বলে, বাহ, খুব ভালো করেছো। এবারে বাকি কাজটা তোমাকেই কিন্তু করতে হবে। তুমি ওই জায়গাটাতে এতটাই চেঁচামেচি করবে, লোকজন জড়ো করবে, বাকি কাজটা দেখবে হয়ে গেছে। সেখানে একজন নার্স আসবে, তোমাকে ইশারা করে বলে দেবে কোন দিকে যেতে হবে। কি বুঝতে পেরেছো তো? তখনই মেনান বলে, হ্যাঁ, সবটাই খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। কৌশিকী বলে, ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তা নেই, যা করবার ঝটপট করে ফেলো। এর মধ্যেই মেনান ডাক্তারবাবুকে চিৎকার করতে থাকে আর বলে, ডাক্তারবাবু, আমার বউটাকে বাঁচান, ওর অবস্থা ভালো না। ডাক্তারবাবু বলে, দেখুন, আপনার বউয়ের ক্রিটিক্যাল অবস্থা, আপনি ওকে অন্য জায়গায় নিয়ে যান, এখানে ট্রিটমেন্ট হবে না। মেনান তখন বলে, এরকম বলবেন না ডাক্তারবাবু, আমার স্ত্রীকে আপনি বাঁচিয়ে দিন, আপনি পারবেন আমার স্ত্রীকে বাঁচাতে, এরকম করবেন না, দয়া করুন। কিন্তু ডাক্তারবাবু এত ক্রিটিক্যাল পেশেন্টকে কিছুতেই দেখতে চায় না আর বলে, বললাম তো আমাদের পক্ষে সম্ভব না, প্লিজ আপনি যান। এরপর মেনান আরও চিৎকার চেঁচামেচি করতে থাকে। এরপর লোকজন জড়ো হয়ে যায়। লোকজন বলে, আরে আপনারা তো ডাক্তার, আপনারা এরকম করছেন কেন? একবার দেখুনই না, আপনারা চেষ্টাটুকু তো করতে পারেন। এর মধ্যে একজন নার্স এসেছে আর বলে, স্যার আপনারা ভেতরে যান, আমি দেখছি। এরপর মেনান বলে, ম্যাডাম কিছু একটা করুন। নার্স তখন বলে, আপনি আমার সাথে ভেতরে চলুন, 800 টাকা লাগবে কিন্তু। মেনান বলে, ঠিক আছে, দেব। এরপরে মেনান তাড়াতাড়ি করে জগদ্ধাত্রীকে নিয়ে চলে যাচ্ছে সেই গুন্ডাটার কাছে। এরপরই নার্স বলে, যা করবার ঝটপট করে ফেলুন। এরপরে মেনান জগদ্ধাত্রীকে ডাকতে শুরু করে আর বলে, ম্যাডাম উঠুন, এই রকমভাবে চুপ করে থাকলে হবে না। এরপর জগদ্ধাত্রী উঠেছে, আস্তে আস্তে করে উঠেছে। আর মেনান তখন বলে, আপনি অক্সিজেন মাস্ক খুলবেন না ম্যাডাম। জগদ্ধাত্রী বলে, কিচ্ছু হবে না, আমি নিজেকে সামলে নিতে জানি, আর আশা করছি খুব তাড়াতাড়ি আমি নিজেকে সামলেও নেব। মেনান তখন বলে, এবারে কি করবেন ম্যাডাম? আর তখনই জগদ্ধাত্রী বলে, আমাকে যা করার করতে হবে এখনই। মেনান তো একটা বন্দুক বার করে দেয়, কিন্তু জগদ্ধাত্রী বলে, বন্দুক দিয়ে কোনো কাজ হবে না, জ্যাজ সান্যাল এত কাঁচা কাজ করে না। মেনান, আমি ডিপার্টমেন্টে ছিলাম কেন জানো? এই যে সব কিছু দেখতাম, দেখে সব কিছু শিখে গেছিলাম, তাই আমি ডিপার্টমেন্টের এত সবার প্রিয় ছিলাম, কারণ উপস্থিত বুদ্ধিটা আমার অনেকটাই বেশি। এরপরেই মেনান বলে, এবার তাহলে কি করবেন? অন্যদিকে সাধু বটব্যাল 5 মিনিটের মধ্যেই চলে আসবে। মেনানকে ফোন করেছে কৌশিকী আর বলে, কাজ হয়ে গেছে তো, হাতে কিন্তু সময় বেশি বাকি নেই। মেনান তখন বলে, বেশিক্ষণ লাগবে না, কাজ হয়ে যাবে, এখনও হয়নি। কৌশিকী বলে, 5 মিনিট সময় আছে হাতে, যা করবার তাড়াতাড়ি করো। এরপর মেনান ঝটপট করে কাজ শুরু করে দেয়। জগদ্ধাত্রী বলে, ওখানে একটা অক্সিজেন সিলিন্ডার রয়েছে ফাঁকা, এবার বুঝতে পেরেছো তো কী করতে হবে? মেনান বলে, হ্যাঁ বুঝতে পেরে গেছি। ফাঁকা সিলিন্ডারটা নিয়ে এসে গুন্ডাটার মাস্কের সাথে কানেক্ট করিয়ে দেয় আর যেই ভর্তি সিলিন্ডারটা ছিল সেটা সাইড করে দেয়। কিছুক্ষণের মধ্যেই অক্সিজেন না পেয়ে গুন্ডাটা স্পট ডেড হয়ে যায়। তখনই মেনান তাড়াতাড়ি করে জগদ্ধাত্রীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এরপরেই জগদ্ধাত্রী বলে, ওই রকম একটা শিশুকে মারতে চেয়েছিল, যে কিনা এখনও লড়াই করে যাচ্ছে শুধুমাত্র বাঁচবে বলে। তোর এইরকমভাবে মৃত্যুদণ্ডটাই দরকার ছিল, আর কোনো অপশান ছিল না। এর মধ্যেই মেনান তো জগদ্ধাত্রীকে নিয়ে বেরিয়ে আসে আর তার মধ্যেই সাধু বটব্যাল তার ফোর্স নিয়ে পৌঁছে গেছে আর ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে, ওই গুন্ডাটার জ্ঞান ফিরেছে ডাক্তারবাবু? ডাক্তারবাবু বলে, না এখনও ফেরেনি, আসুন আপনারা আমার সাথে, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এরপর গুন্ডাটার কাছে তো চলে আসে। মেশিনগুলো সব অফ হয়ে গেছে দেখে ডাক্তার বুঝতে পেরে যায় পেশেন্ট আর বেঁচেই নেই। আর এটা দেখার পরেই ডাক্তারবাবু বলে, এটা কি করে সম্ভব? হ্যাঁ, ওর অক্সিজেন লেভেলটা কম ছিল, আমরা চেষ্টা করছিলাম, কিন্তু এইরকমভাবে শেষ হয়ে যাবে
কি করে সম্ভব? মিত্রা বলে একজন নার্সকে ডাকে আর বলে, মারা গেল কি করে? পেশেন্ট কোথায় ছিলে তোমরা? পেশেন্ট এভাবে মারা যাওয়ার কথা তো ছিলই না। নার্স বলে, স্যার পেশেন্ট মারা গেল কি করে? আমিও তো বুঝতে পারছি না, এরকমটা তো হওয়ার কথাই ছিল না। তখনই সাধু বটবেল বলে, কিছু একটা গন্ডগোল হচ্ছে, সবার চোখের আড়ালে এমন কিছু একটা ঘটছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। কেউ তো রয়েছে যে খুব খুব খারাপভাবে কাজটা করছে। এর মধ্যেই স্বয়ম্ভু তখন বলে, স্যার এবার কি হবে? একটা মাত্র অপশান ছিল, সেই অপশানটাও চলে গেল। এর মধ্যেই ডাক্তার বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল রয়েছে। স্বয়ম্ভু খুঁজে খুঁজে একটা ভর্তি সিলিন্ডার বার করে আর বলে, এটা তো মনে হচ্ছে ভর্তি অক্সিজেন সিলিন্ডার। ডাক্তারবাবু বলে, কই দেখি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমাদের হসপিটালের অক্সিজেন সিলিন্ডার, এই যে ব্যাচ নাম্বার রয়েছে। কিন্তু খালি সিলিন্ডারটা তাহলে কে লাগিয়ে দিল ওনার সাথে? কিছু তো এখানে একটা গন্ডগোল হয়েছে। সাধু বটপাল বলে যে এই কাজটা করেছে সে খুবই বুদ্ধিমান। স্বয়ম্ভু তখন বলে, বুদ্ধিমান কি বুদ্ধিমতী সেটা তো কিছুক্ষণ পরেই জানা যাবে। হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখতে হবে, তারপরে আসল সত্যি বেরিয়ে আসবে। এর মধ্যেই দেবুদার কাছে চলে গেছে উৎসব আর মেহেন্দি, সাথে গেছে প্রীতিদিও। উৎসব তখন বলে, দেবুদা তুমি কি জানো জগদ্ধাত্রীর মেয়েকে এইভাবে কে বাঁচাচ্ছে? দেবুদা তখন বলে, অদ্ভুত ব্যাপার, আমি কি করে জানবো? আমার পক্ষে কি জানা সম্ভব? আমার পক্ষে জানা সম্ভবই না, আর আমি তো জেলের মধ্যে আছি, কি করেই বা আমি জানতে পারবো? উৎসব বলে, নাটক করো না তো দেবুদা, তুমি সবটা জানো, তুমি সবটা জেনে শুনে চুপ করে থাকো। কি ভেবেছো আমরা কিছু বুঝতে পারছি না? সবটা কিন্তু বুঝতে পারছি। এখনো সময় আছে, বলো, সত্যি করে বলো, কে কে এই কাজটা করছে? দেবুদা বলে, আরে আমি জানি না, আমি যদি জানতাম তাহলে হয়েই যেত, সত্যি আমি কিছু জানি না। তার মধ্যেই দেবুদার সাথে খারাপ ব্যবহার করলে প্রীতিদি ও উৎসবকে বলতে থাকে, এই তুই একদম দেবুর সাথে এরকম খারাপ ব্যবহার করবি না। এর মধ্যেই দেবুদা তখন বলে, একটা বাচ্চাকেও ছাড়ছিস না তোরা? আচ্ছা মেহেন্দি, শুনলাম তুমি নাকি মুখার্জি বাড়ি সবার নামে এফআইআর করেছো। কি ভেবেছো যে তুমি কৌশিকী মুখার্জির সাথে লড়ে পেরে যাবে? ওর নাম হচ্ছে কৌশিকী মুখার্জি, ওর সাথে লড়াই করে জেতা অত সহজ নয়, বুঝতে পেরেছো? মেহেন্দি তখন বলে, এই দেবুদা, আমি তোমার কাছ থেকে এইসব কথা জানার জন্য এখানে আসিনি, আমি এখানে এসেছিলাম একটা অন্য কথা জানার জন্য। তুমি একটু বেশি কথা বলে ফেলছো না? তখনই দেবুদা বলে, আমি যেটা বলেছি সেটা একদম ঠিকই বলেছি, কলতলার কালচার। আর এটা শোনার পর মেহেন্দি আবারও অনেক বেশি রেগে যায়। কৌশিকী ফোন করেছে জগদ্ধাত্রীকে আর বলে, জগদ্ধাত্রী ওইদিকে সব কিছু ঠিক হয়েছে তো? জগদ্ধাত্রী বলে, হ্যাঁ বর্দি, অপারেশন একদম সাকসেসফুল, আর কোনো চাপ নেই। যে বা যারা আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাবে আমি তাদেরকে এইভাবেই শেষ করে দেব। কৌশিকী বলে, তোমার সাথে আমিও আছি, আমি তোমার সব সময় সাহায্য করে যাচ্ছি তোমাকে, আর এখনও এভাবেই পাশে থাকবো। আর এটা শোনার পর জগদ্ধাত্রী খুবই খুশি হয়ে যায়।